হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে তরুণের মৃত্যু। আসামি ধরে শাস্তি দিতে না পারলে চেয়ারে বসে আছেন কেন? জানাবো আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে মৌসুমী ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে। তিনি বলেন, আমি 1 বছর আগে বলেছিলাম আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবেলা করে জনগণের আন্দোলনে সফল করেছে। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতামত জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণই তাদের পছন্দ মতো নেতৃত্ব বেছে নেবে। তারেক রহমান আরও বলেন, আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকি তাহলে এক অরাজক পরিস্থিতি তৈরি হবে, যা দেশ ও জনগণের জন্য কাঙ্ক্ষিত নয়। প্রায় 35 মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি প্রায় 2.5 বছর আগে 31 দফার মাধ্যমে জনগণের কাছে তাদের ভীষণ তুলে ধরেছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। জেলা বিএনপি যুগ্ম সম্পাদক পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। জেলার 5 উপজেলা ও 3 পৌরসভা মোট 808 জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব বেছে নেন। 2017 সালের পর এই প্রথম জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর করিমের সভাপতিত্বে সম্মেলনে অনুষ্ঠিত হয়। দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। 2005 সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে প্রথম তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, তবে কয়েক দফা ভার্চুয়াল মিটিংয়ে তিনি ভাষণ দেন। হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে তরুণের মৃত্যু। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাতির আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে জাহেদ খান নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান ও মেহেরুন্নেসা বাহানী নামের আরও 2 জন আহত হয়েছেন। বিকেল 4টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি পাহাড়ের একুদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ির আব্দুল হাফেজের ছেলে। 4 ভাই ও 1 বোনের মধ্যে জাহেদ সবার ছোট। তিনি পরিবারের ক্ষেত খামার দেখভাল করতেন। জাহেদের খালাতো ভাই শাকিল জানান, প্রতিদিনের মতো জাহেদ গরু ও দেখভালের জন্য বিলে আসেন। এ সময় স্থানীয় জাফর মাস্টারের ছেলের হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও 2 জন আহত হন। পরে তাকে উদ্ধারে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মমিন হোসেন জানান, বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আসামি ধরে শাস্তি দিতে না পারলে চেয়ারে বসে আছেন কেন? অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন তুলে ধরে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বলেছেন, আসামি ধরে যদি শাস্তি দিতে না পারেন তাহলে আইন উপদেষ্টা চেয়ারে বসে আছেন কেন? উনি পদত্যাগ করুন, উপদেষ্টারা চেয়ারে বসে আছেন কেন? রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা 24 জুলাই যোদ্ধা নামক সংগঠন উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা কথা বলেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম ইমন। বিক্ষোভ সমাবেশে শহীদ সায়েমের মা শিউলি আক্তার বলেন, আমার ছেলে সায়েম 19 জুলাই যাত্রাবাড়ির কাজলায় পুলিশের গুলিতে শহীদ হন। বর্তমানে 1 বছরের বেশি সময় হয়ে গেছে, কিন্তু পুলিশ যে আমার ছেলেকে হত্যা করেছে এর কোনো বিচার আমরা পাইনি। আমরা বিচারের জন্য রাজপথে ঘুরছি, কিন্তু বিচার পাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন তুলে ধরে তিনি বলেন, আপনারা কি করেছেন? আমাদের ছেলেদের যারা হত্যা করেছে তাদের ধরে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? আসামি ধরে যদি শাস্তি দিতে না পারেন তাহলে আইন উপদেষ্টা চেয়ারে বসে আছেন কেন? উনি পদত্যাগ করুক। উপদেষ্টারা চেয়ারে বসে আছেন কেন? আমরা যে সন্তানহারা হয়েছি সেটা কি উপদেষ্টারা বুঝতেছেন না? আমরা কেন এখন বিচার চাইব? বিচার চাওয়ার জন্য তো আমাদের ছেলেরা দেশ স্বাধীন করেনি। আহত শারমিন আক্তার বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করিনি, দেশকে পরিবর্তনের জন্য যুদ্ধ করেছি। ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেছে, আমরা না পেয়েছি
পেয়েছি নিজেদের স্বাধীনতা, না পেয়েছি অধিকার। আমাদের ভাইয়েরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, ওদিকে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের আর্তনাদ আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আপনাদের কি আরও রক্ত চাই? যারা এদেশে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের মনে হয় আরও রক্ত চাই। তিনি বলেন, আমরা জুলাই সনদ চেয়েছি, কিন্তু আমরা কি শুধু নিজেদের জন্য এই সনদ চেয়েছি? জুলাই সনদ শুধু একটি সনদ নয়, এটি দেশের 18 কোটি মানুষের মুক্তির সনদ। আশা করি জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা করবেন না। এসি রুমে এবং বিলাসবহুল বাড়িতে বসে আপনারা কোনো সিদ্ধান্ত বা নীতিমালা দিয়েন না। আপনারা ওই সমস্ত পরিবারের কাছে যান যারা হারিয়েছে তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যারা তাদের পরিবারের একমাত্র সন্তানকে হারিয়েছে। আপনারা ওই সমস্ত পরিবারের কাছে যান যে শিশু জন্মের আগে তার পিতাকে হারিয়েছে। সেই পরিবারের কাছে যান, তাদের আর্তনাদ আগে দেখেন, এরপরে আপনারা সিদ্ধান্ত নেন। ফ্যাসিস্টদের দোসরদের উদ্দেশ্য করে তিনি বলেন, যদি মনে করেন আবারও ফিরে আসবেন তাহলে দ্বিতীয়বার পালানোর রাস্তা পাবেন না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা কি ফ্যাসিবাদী মতাদর্শে এখনও নিজেদের কার্যক্রম চালাচ্ছেন? আপনারা আমাদের ন্যায্য অধিকার দেন, আমাদেরকে হয়রানি করেন না। আমরা বিভিন্ন তথ্য মন্ত্রণালয়ে বারবার জমা দিই, কিন্তু আমাদের তথ্য ঠিকমতো সাবমিট করা হয় না। প্রয়োজনে আপনারা সিস্টেম পরিবর্তন করেন, তারপরও আমাদের হয়রানি করেন না। আহত সাইমান শাহাদাত বলেন, আমাদের জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, আহত এবং শহীদদের পুনর্বাসন করতে হবে। আসামিরা কেন বাইরে ঘুরে বেড়ায় এটা আমরা জানতে চাই। যেসব পুলিশ জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমরা এর প্রতিকার এবং প্রত্যাহার চাই। ভারতে 1200 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত, প্রতি কেজির দাম 1521 টাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ মাছ শর্ত সাপেক্ষে রপ্তানি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখার উপসচিব SHM মাকফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে 1200 মেট্রিক টন ইলিশ ভারতের শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগ্রহী রপ্তানিকারকদের আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ERC, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য 12.5 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন তাদেরকে নতুনভাবে আবেদন দাখিল করতে হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত বছর দুর্গাপুজো উপলক্ষে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, তবে পরে সেটির পরিমাণ 2420 টন করা হয়েছিল। খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভুটানের মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কারমা হামুদর্জি। গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রদূতের পাঠানো মৌসুমি ফল গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।